আচ্ছা, আজকের আলোচনাটা শুরু করা যাক। আমাদের হাতে বেশ কিছু সূত্র এসেছে ইতিহাসের উপাদান নিয়ে, বিশেষ করে বাংলাদেশের পুরনো দিনের কথা। মানে আমরা অতীতকে কিভাবে জানি, কোন জিনিসগুলো দিয়ে আসলে ইতিহাস লেখা হয়, সেটাই একটু বোঝার চেষ্টা করব আজ। ঠিক বলেছেন। ইতিহাস তো মানে শুধু গল্প বা কাহিনী না, এর পেছনে শক্তপোক্ত প্রমাণ লাগে। হুম। এই প্রমাণগুলো কি, কিভাবে ঐতিহাসিকরা এগুলো ব্যবহার করেন, সেটাই আসলে খুঁজে দেখার বিষয়। এই উপাদানগুলো ছাড়া তো ইতিহাস লেখাই যায় না, তাই না? একদম। সূত্রগুলো দেখে যা বুঝলাম, এই উপাদানগুলো মনে হয় মোটা দাগে দুই রকম। একটা লিখিত, মানে বইপত্র, আরেকটা অলিখিত, মানে ওই মাটি খুঁড়ে যা পাওয়া যায়, প্রত্নতাত্ত্বিক জিনিস। হ্যাঁ হ্যাঁ, একদম। লিখিত উপাদানের ভেতরেও আবার দেখুন, দেশি আর বিদেশি দুই রকমই আছে। ও আচ্ছা। যেমন ধরুন, আমাদের এখানকার পুরনো বই, বেদ, রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, এগুলো তো আছেই। আবার ধরুন কলহনের রাজতরঙ্গিনী, কাশ্মীরের ইতিহাস জানার জন্য খুব গুরুত্বপূর্ণ। বা কৌটিল্যের অর্থশাস্ত্র, সেটা তো প্রাচীন ভারতের রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি নিয়ে অসাধারণ একটা বই। কৌটিল্যের অর্থশাস্ত্রের কথা শুনেছি। তার মানে এই স্থানীয় লেখাগুলো একদম ভেতরের খবরটা দেয়, তাই তো? হ্যাঁ, স্থানীয় সমাজ, রাজনীতি, এসব নিয়ে একটা ধারণা পাওয়া যায়। কিন্তু বাইরের লোকেরা তখন আমাদের এই অঞ্চলকে কিভাবে দেখত? মানে বিদেশি যারা আসতেন ঘুরতে বা অন্য কাজে, তাদের লেখা থেকে কি অন্যরকম ছবি পাওয়া যায়? অবশ্যই যায়। এখানেই তো মজা। যেমন ধরুন, গ্রিক দূত ছিলেন মেগাস্থিনিস। তার বই ইন্ডিকা থেকে মৌর্য আমল সম্পর্কে অনেক কিছু জানা যায়। যদিও মূল বইটা পাওয়া যায়নি, অন্য লেখকদের থেকে আমরা জানতে পারি। আচ্ছা। আবার ধরুন চীনা পরিব্রাজক ফাহিয়েন বা হিউয়েনসাং, মানে এখন যাকে আমরা জুয়ানজ্যাং বলি, তারা যা যা দেখেছেন সেসব লিখে গেছেন। হুম। অনেক সময় তাদের দেখা জিনিস বা ধারণাগুলো কিন্তু স্থানীয় তথ্যের থেকে একটু আলাদাও হয়। দুটো মিলিয়ে দেখলে তখন একটা তুলনামূলক চিত্র পাওয়া যায় আর কি। বেশ ইন্টারেস্টিং তো। আচ্ছা, লিখিত সূত্র তো গেল। এবার একটু ওই অলিখিত বা প্রত্নতাত্ত্বিক সূত্রের কথায় আসি। মানে যেগুলো হাতে পাওয়া যায়, দেখা যায়, এগুলো কিভাবে পুরনো দিনের কথা বলে? এগুলো তো খুব গুরুত্বপূর্ণ। মানে এগুলো তো সরাসরি বস্তুগত প্রমাণ। এর মধ্যে প্রথমেই আসে ধরুন শিলালিপি বা তাম্রশাসন। শিলালিপি, মানে পাথরের ওপর লেখা। হ্যাঁ, পাথর বা ধরুন ধাতুর পাতে খোদাই করা লেখা, রাজার কোনো আদেশ বা রাজ্যের সীমানা, কে কবে কোন জমি দান করল, তাদের ধর্মবিশ্বাস কি ছিল, এইসব। সম্রাট অশোকের সময়ের লিপিগুলোর কথা তো আমরা জানি। তার শাসন, ধর্মপ্রচার নিয়ে কত তথ্য পাওয়া যায় ওগুলো থেকে। ঠিক। আর মুদ্রা, মানে পুরনো পয়সা, ছবিতে দেখলাম বেশ কিছু। এগুলো থেকে কি শুধু কোনো রাজা কোন সময় ছিলেন এটুকুই বোঝা যায়? না না, আরও অনেক কিছু। মুদ্রাটায় কোন ধাতু ব্যবহার করা হয়েছে, সোনা, রূপা নাকি তামা, সেটা দেখলে তখনকার অর্থনীতির অবস্থা আঁচ করা যায়। ও আচ্ছা। আবার ধরুন মুদ্রায় কোনো দেবদেবীর ছবি আছে কিনা, থাকলে বোঝা যায় ধর্মটা কেমন ছিল। নকশা দেখে তখনকার শিল্প রুচিও বোঝা যায়। তবে হ্যাঁ, একটা কথা আছে। কি? মুদ্রার তথ্য কিন্তু সবসময় ১০০% সত্যি নাও হতে পারে। মানে রাজা হয়তো নিজের একটা ভালো ইমেজ তৈরির জন্য কিছু জিনিস মুদ্রায় দিয়েছেন, তাই অন্য সূত্রের সাথে মিলিয়ে দেখতে হয়। তার মানে একটা জিনিস দেখেই লাফারও যাবে না, মিলিয়ে দেখাটা জরুরি। আচ্ছা, স্থাপত্য বা ভাস্কর্য, যেমন ধরুন স্তূপ, বিহার, মন্দির, এগুলোর ক্ষেত্রেও কি একই কথা? নিঃসন্দেহে। এই যে ধরুন মহাস্থানগড় বা পাহাড়পুরে আমরা বিশাল বিশাল বৌদ্ধবিহার বা মন্দিরের ধ্বংসাবশেষ দেখি, হ্যাঁ। এগুলো তো শুধু তখনকার ধর্ম বা সমাজ কেমন ছিল সেটাই বলে না, তাদের স্থাপত্য জ্ঞান, শিল্প চিন্তা, সেগুলো তো ফুটে ওঠে। কতটা উন্নত ছিল তাদের পরিকল্পনা, ভাবুন একবার। সত্যি। আচ্ছা, এবার একটু অন্য ধরনের জিনিসের কথায় আসি। এই যে নরসিংদীর ওয়ারি বটেশ্বরে মাটির পাত্র, পুঁতির মালা, এই সব সাধারণ জিনিস পাওয়া গেছে শুনলাম। দৈনন্দিন ব্যবহারের জিনিস, এগুলো কতটা জরুরি ইতিহাসের জন্য? ওহ, খুবই জরুরি, খুবই জরুরি। এগুলো তো সাধারণ মানুষের জীবনের কথা বলে, যা হয়তো বড় বড় রাজাদের কাহিনী বা দলিলে সেভাবে পাওয়া যায় না। হুম। আর ওয়ারি বটেশ্বরের আবিষ্কার তো বিরাট একটা ঘটনা। হ্যাঁ। এখানকার যে জিনিসগুলো পাওয়া গেছে, বিশেষ করে ছাপাঙ্কিত রূপার মুদ্রা, খুব উন্নত মানের মাটির পাত্র, কাচের পুঁতি, এগুলো কি প্রমাণ করেছে জানেন? কি? প্রমাণ করেছে যে বাংলাদেশে আজ থেকে প্রায় ২৫০০ বছর আগেও রীতিমতো নগর সভ্যতা ছিল। মানে শহর ছিল? বলেন কি?
2500 বছর? হ্যাঁ, এই একটা আবিষ্কার আমাদের এতদিনকার ধারণাকে একদম নাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, আগে আমরা ভাবতাম হয়তো এতটা পুরনো নয়। এখানেই তো ব্যাপারটা দারুণ হয়ে যায়। মানে একটা সাধারণ দেখতে মাটির পাত্র বা কয়েকটা পুঁতি, এগুলো ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে। তার মানে তো ইতিহাস শুধু রাজারাজুরা বা যুদ্ধবিগ্রহের গল্প নয়। না, একদমই না। এটা একটা ভুল ধারণা। ইতিহাস আসলে মানুষের গোটা সমাজ আর সভ্যতার বিবর্তনের গল্প। সেখানে রাজনীতি যেমন আছে, তেমনি সমাজ, অর্থনীতি, ধর্ম, সংস্কৃতি সবকিছুই পড়ে। আচ্ছা। আর এই পুরো ছবিটা তৈরি করতে গেলে ওই লিখিত আর প্রত্নতাত্ত্বিক দুরকম উপাদানকেই একসাথে মিলিয়ে পড়তে হয়, বিশ্লেষণ করতে হয়। ইতিহাস তো শুধু অতীতকে জানায় না, বর্তমানকে বুঝতেও সাহায্য করে। তাহলে যদি খুব সংক্ষেপে বলি, এই যে ইতিহাস পড়া বা জানা, এর আসল গুরুত্বটা কোথায়? কেন এটা দরকার? দেখুন, ইতিহাস আমাদের শিখর চিনতে সাহায্য করে, জ্ঞান বাড়ায়, সচেতন করে তোলে। আমরা অতীতে কি ভালো করেছি, কোথায় ব্যর্থ হয়েছি, সেগুলো জেনে বর্তমানকে ঠিক করতে পারি। হুম। নিজের দেশ, নিজের ঐতিহ্য নিয়ে যখন জানি, তখন একটা আত্মবিশ্বাস জাগে, দেশের প্রতি ভালোবাসাও বাড়ে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? কি? এই যে তথ্য প্রমাণ খুঁজে, বিচার বিশ্লেষণ করে সত্যিটা বের করার চেষ্টা, এই প্রক্রিয়াটাই আমাদের যুক্তিবাদী করে তোলে। সহজে কিছু বিশ্বাস না করে প্রশ্ন করতে শেখায়। বাহ, দারুণ বললেন। তাহলে আমরা আজ দেখলাম, ইতিহাসকে জানতে বা নতুন করে গড়তে গেলে সেটা পুরনো দিনের বই হোক বা মুদ্রা, শিলালিপি, ভাঙা মন্দির বা একটা মাটির পাত্র, কোনোটাই ফেলনা নয়, সবকিছুরই গুরুত্ব আছে। একদম তাই। আর শেষ করার আগে একটা ছোট্ট ভাবনা সবার জন্য রেখে যাই। বলুন। ইতিহাস কিন্তু শুধু জাদুঘরে বা মোটা মোটা বইয়ের ভেতরে বন্দী নয়। এই যে ওয়ারি বটেশ্বরের একটা ভাঙা মাটির বাসন আমাদের সরাসরি জুড়ে দিচ্ছে ২৫০০ বছর আগের কোনো মানুষের সাথে। হ্যাঁ। তেমনি আজকের দিনেও আমাদের চারপাশে ছড়িয়ে থাকা কত সাধারণ জিনিস, হয়তো আপনার আমার ব্যবহারের কোনো বস্তু ভবিষ্যতের ঐতিহাসিকদের কাছে হয়ে উঠবে এক একটা গুরুত্বপূর্ণ সূত্র। একটু ভেবে দেখুন তো, আমাদের আশেপাশে এই মুহূর্তে এমন কত ইতিহাসের উপাদান লুকিয়ে আছে যা আমরা হয়তো এখন খেয়ালই করছি না।